স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, সে কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় পৃথক তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করে। কেউ নাশকতার উদ্দেশ্যে কোনো পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। কেউ যদি কোনো ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা থাকে সেরকম আমরা সবসময় সতর্ক থাকি। তো গতকালকে যে ব্যাগ ট্যাগ পাওয়া গেছে ওগুলোতে কিছুই ছিল না। এর আগে একদিন একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে, সেটার বিষয়ে আমরা তদন্ত করতেছি, এর পিছনে কে থাকতে পারে। মতিঝিলে যেটা হচ্ছে ওটাও আলাদা তদন্ত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। সরকার ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রুল অব ল অ্যান্ড জাস্টিস ধরে রাখতে পারলে সমাজকে অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে যা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করবে। আসলে বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবাসিক এলাকায় গ্যাসের চাপ না থাকায় অনেক পরিবার বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে শিল্প কারখানা, ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন এবং সিএনজি স্টেশনেও প্রভাব পড়েছে সংকটের প্রভাব। নগরীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, পাঁচলাই, শিবাকুলিয়া সহ নগরীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা রান্নার গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। সাভারে বেশ কিছুদিন ধরে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়ি, পরিবহন খাত থেকে শুরু করে রপ্তানিমুখী শিল্প কারখানা সর্বত্রই যেন এক স্থবির অবস্থা। পর্যাপ্ত চাপ না থাকায় একদিকে ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শত শত যানবাহন, অন্যদিকে গ্যাস না থাকায় মিলছে না রান্নার সুযোগ। মহেশখালীর এলএনজি টার্মিনালের সাম্প্রতিক ত্রুটির কারণে এই সংকট রূপ নিয়েছে আরও ভয়াবহ আকারে। প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে গাড়ি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সাভার ও তার আশপাশের ফিলিং স্টেশনগুলোর নিত্যদিনের চিত্র এটি। ভোগান্তির চিত্র শুধু সড়কের যানবাহনগুলোতেই সীমাবদ্ধ নয়, বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। রান্না করতে না পেরে বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার গ্যাস বা লাকড়ি, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মানুষ যে এইভাবে যে করতেছে, এই যে গ্যাস না আইলে তো মানুষ তো এই যে আস্তে আস্তে বাড়াতে যাইতেই আছে গা। জুলুম করে আন দিয়ে যে যামো, গ্যাসের চুলায় বহা দিলে তাড়াতাড়ি করে আন দিয়ে গেছি গা কাজে। সমস্যাই তো এরা তাড়াতাড়ি সময় মতন হইলে সময় মতন তো হয় না। এবার 2-3 চিলা খালি থাকছে, ওটা আমদান গেছে, উমের আছে এবার 1 চিলা আমদান আগে। এই সংকটের কারণে সাভারের শিল্পাঞ্চলে নেমে এসেছে চরম মন্দা। গ্যাসভিত্তিক রপ্তানিমুখী পোশাক ও ডাইং কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, আমদানি করা এলএনজি নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব পুরনো গ্যাস ক্ষেত্রগুলো থেকে উত্তোলন বাড়ানো এবং স্থল ও সমুদ্রভাগে নতুন নতুন গ্যাসকূপ অনুসন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এই সিরিয়ালে দিয়ে গ্যাস নিতেছি, দীর্ঘ 1 ঘন্টা ধরে আমরা সিরিয়ালে আছি। এখন যদি ওনারা বিল বাড়াইতে চায় সেটাও করুক,
আমাদের যাতে কষ্টটা না দেয়। সরকারের কাছে আবেদন যে তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করতে পারে যেন। এদিকে শিল্পাঞ্চলের সংকট নিরসনের দাবিতে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী। আমরা যে রীতিমতো গ্যাস বিল দিয়ে আসছি, আমাদের ওই এলাকায় আমরা মোটামুটি একটা জরিপ করছি, তাতে প্রতি মাসে 1.5 কোটি টাকা দিই। আমরা অনেকবার জানানোর পরে এরা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, কিন্তু আমরা প্রতি মাসে ঠিক মতো বিল দিয়ে আসতেছি। আপনারা দয়া করে যাতে আমরা অবিলম্বে গ্যাস পাই সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। আমরা বিষয়টা জানলাম যে কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না। এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেসার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। আসাদুজ্জামান খাইরুল, মাই টিভি, সাভার। শহীদ ওয়াসিম আকরাম ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে চট্টগ্রাম নগরীর 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চিকিৎসা ওষুধ বিতরণ, জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। উদ্বোধক ছিলেন হাজী বাবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম এবং শহীদ মোহাম্মদ ফারুকের স্ত্রী সীমা আক্তার। এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। নানা ধরনের কর্মসূচি জনাব তারেক রহমান, আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তিনি কিন্তু ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে যাদের যাদের ত্যাগ আছে তাদের জন্য দলীয় জায়গা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল ধরনের চিন্তা কিন্তু তাদেরকে ঘিরেই হচ্ছে। অতএব এই জায়গায় আপনার আমাদের যে দৃঢ় প্রত্যয়, সেটা অলরেডি আমার মনে হয় প্রকাশিত। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে হাতে গণমিছিল সমাবেশ করেছে বাংলাদেশের জামাত ইসলামী। উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ জামে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। এছাড়া বক্তব্য দেন মাওলানা সাব্বির আহমেদ তাফসির, মাওলানা তৌফিকুল ইসলাম, মাওলানা আরিফুল মাওলানা এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল ওহাব। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামের লোহাগড়ায় গণমিছিল সমাবেশ করেছে বাংলাদেশের জামাত ইসলামী। গণমিছিলটি উপজেলার গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্ট চত্বর থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনের বেস্ট চৌধুরী প্লাজার সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী এবং উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনমনুমান। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে আগামী দিনে এক কদম অগ্রসর হতে পারবে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের 2টি মামলায় মোট 14 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে আদালত 2 মামলায় মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সহযোগী ব্যবহৃত অস্ত্রের উৎস এবং সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। এর আগে গত 29 জুলাই যশোর থেকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। আজকে ফটিকছড়ির 2টি মামলা, একটি অস্ত্র এবং একটি হত্যা মামলা, এবং হচ্ছে হাটহাজারীর একটি মামলায় যে বড় দিঘির পারে যে ঘটনা, চাঁদাবাজির ঘটনা, ওই মামলার ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। ফটিকছড়ির যে 2টি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
লাইসেন্স নবায়ন না করে এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট 2,70,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা সহকারী কমিশনার ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রয়্যাল স্পেশালিস্ট হাসপাতালকে 1,50,000 এবং মেডিকেয়ার জেনারেল হাসপাতালকে 1,20,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেডিকেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত জানায় হাসপাতাল দুটি লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, পরিকল্পিত এবং বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মঠের ঘাট এলাকায় এ অভিযান শুরু হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মারজানুর রহমান, পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ফরিদ আল সোহান, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল কুমার কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারাও ভলেন্টারিলি এটার সাথে অংশগ্রহণ করেছেন এবং রোভার স্কাউট অংশগ্রহণ করেছে। মোট কথা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে আমরা এটাকে সোশ্যাল মুভমেন্টে একটু রূপ দেওয়ার চেষ্টা করি। সময় ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শামন বলেছেন, মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদককে নির্মূল করতে না পারলে তার সমাজকে ধ্বংস করে ফেলবে। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মরহুম আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক সহ আরও অনেকে। পরে প্রধান অতিথি দুদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে না জাগি এই মাদক সেবীরা, মাদক কারবারিরা কিন্তু অনেক শক্তিশালী। তারা বিভিন্নভাবে বিভিন্ন লোককে ভয় দেখাবে, প্রলোভন দেখাবে, কিন্তু আমরা সকল প্রলোভন, সকল ভয়ের ঊর্ধ্বে রেখে এই মাদককে আমরা এই দক্ষিণ পৈরতলা থেকে বিতাড়িত করব। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মিয়ার হাওরের রোয়ারকান্দি এলাকায় ভাসমান অবস্থায় হেমেন্দ্র দেবনাথ এবং অধীর দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সত্যেন্দ্রনাথ দাস এবং অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা। গত শুক্রবার রাতে কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে 10 জন যাত্রী বহনকারী একটি নৌকা মিয়ার হাওরের বালুচর এলাকায় ডুবে যায়। নৌকায় থাকা 10 জনের মধ্যে 6 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও 4 জন নিখোঁজ হন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরান খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহরান খাতুন আসাননগর গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, সকালে ভাত রান্নার জন্য রাইস কুকারে চাল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ সংযোগ দিতে যান শাহরান খাতুন। এ সময় প্লাগ লাগানোর মুহূর্তে বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নোয়াখালীর বেগমগঞ্জে আয়োজিত গণমিছিলে জেলা জামাতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করবে, যেমনটি অতীতেও হয়েছে। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং দেওয়ানগঞ্জের গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এবং এই কর্মসূচিতে জেলা উপজেলা জামাত এবং ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জে এনসিপি নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগঞ্জ সহ 11 নেতাকর্মী জামিন পেয়েছেন। রোববার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক
তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুবুদ্দিন জুয়েল জানান, মামলায় ঘটনার সুনির্দিষ্ট বর্ণনা না থাকায় আদালত জামিন দিয়েছে। এর আগে এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির হবিগঞ্জ জেলা আহ্বায়ক তন্ময় তাহের রুবেল হামলার অভিযোগে মামলাটি দায়ের করেন। তবে ছাত্রদল সভাপতি রিঙ্গন দাবি করেন মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনারা জানেন যে এনসিপি কর্তৃক মিথ্যা মামলা দায় করা হয়েছিল আমাদের বিরুদ্ধে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আজকে আমরা কোর্টের মধ্যে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি এবং আদালত সকল নথি বিশ্লেষণ করেই কিন্তু আজকে আমাদের জামিন মঞ্জুর করেছে। আমরা বিশ্বাস করি আদালত থেকে আমরা সুবিচার পাবো। গাজীপুরের কাশিমপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কাশিমপুর থানার মাধবপুর এলাকার নাহিদ পারভেজ এবং দক্ষিণ পানিশাইল এলাকার মোহাম্মদ সাকিব। পুলিশ জানায়, ভুক্তভোগী নারী কাশিমপুর থানায় দায়ের করা মামলায় মোট 7 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করে। মামলায় এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী কাশিমপুর এলাকার ভাড়ায় বসবাস করেন। গত 27 জুলাই রাত আনুমানিক 8টার দিকে জিরানি বাজারে মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা হয়। এরপর বিভিন্ন ঘটনা প্রবাহের এক পর্যায়ে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন। এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ও প্রদর্শন, সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে জনকল্যাণ মেডিকেল হল এবং সিরাজ স্টোর নামে 2টি প্রতিষ্ঠানকে মোট 4,000 টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান পরিচালনা করেন। আসিফ আল আজাদ জানান, অভিযানকালে জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আবুল কালামকে 3,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের সিরাজ স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দোকানটির মালিক মোহাম্মদ সিরাজ খানকে 1,000 টাকা জরিমানা করা হয়। দেশের কৃষি প্রধান জেলা মানিকগঞ্জ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে জেলার 241 হেক্টর জমির ফসল এবং সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। টাকার পরিমাণে যা 3 কোটি টাকার উপরে। উৎপাদন কমে যাওয়ায় যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে ডুবে গেছে মানিকগঞ্জের দিগন্তজোড়া ফসলের মাঠ। দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় পানিতে পচে নষ্ট হচ্ছে ধান ও সবজি ক্ষেত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচামরিচ, পেঁপে, বেগুন, লাউ সহ কয়েক প্রকারের সবজি। ফলে লোকসানের মুখে প্রায় 5,775 জন কৃষক। টানা বৃষ্টিতে শশা ক্ষেত এবং কহি ক্ষেত, ধুন্দল ক্ষেত এগুলা অনেক ক্ষতি হয়ে গেছে। কৃষক একবার মরে গেছে গা, খেত আপনি টইলে গাছ পয়সা মরে আমার লাগছে। কৃষিতে আমাদের লাখ-তিনেক লস হয়েছে, আয় করতে পারিনি, আমাদের ব্যয় হয়ে গেছে। ব্যাংক ট্যাঙ্ক শোধ করে কিস্তি করে মানে কোনো রকম করে চলতেছে। এখন উৎপাদন কমে যাওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে পাইকারি ও খুচরা বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির দাম চড়া, বলছেন ব্যবসায়ীরা। সবজির গাছ মরে গেছে, এই কারণে সবজির দাম অনেক প্রচুর, সামনে আরো সবজির দাম বাড়বে। সবজির দাম বাড়াতে আমাদের সমস্যা হচ্ছে, আপনার বিক্রি করলে সমস্যা হচ্ছে 10 টাকা, 50 টাকা, 50 টাকা, 100 টাকা। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। আমরা আশা করছি বর্তমান গণতান্ত্রিক সরকার এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অতি সম্পত্তি কৃষি পুনর্বাসনের আওতায় কৃষকদেরকে নিয়ে আসবে। প্রণোদনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর ওপারের চরকাওয়া বাস ও মিনিবাস মালিক সমিতির শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে গতকাল বিকেল থেকে চলছে বাস ধর্মঘট। এতে চরকাওয়া থেকে
লাহারহাট, গোমা, সাহেবেরহাট, ডিসি রোড সহ 6টি রুটের প্রায় 70টি বাস চলাচল বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকায় কয়েক হাজার বাস যাত্রী সহ শিক্ষার্থীরা। বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে অটো, মাহিন্দ্রা সহ ইজি বাইকগুলোতে। বাস বন্ধ রাখা বাস শ্রমিকরা বলেন, দীর্ঘ 17 বছর পরিচালনা করা শ্রমিক ইউনিয়নের কমিটি বাতিল, বহিরাগতদের শ্রমিক কার্ড বাতিল সহ দ্রুত নির্বাচন দিতে হবে। কারণ আমরা সাধারণ শ্রমিক, আমরা চাই আমাদের শ্রমিক ইউনিয়নে আমাদের কার্ডধারী শ্রমিক নির্বাচিত হোক এবং ওখানে যে হবে কার্ডধারী 200-300 শ্রমিক আমাদের এখানে, যেই শ্রমিক যাকে সিলেক্ট করবে সেই ওখানে নেতৃত্ব দেবে, আমরা তাদের নেতৃত্ব গ্রহণ করে নেব। আমরা চাই না যে কার্ডধারী ছাড়াও বহিরাগত লোক ওখানে আমাদের নেতৃত্ব করুক। তারা যে কোনো মুহূর্তে অর্থাৎ একটা ফল করলে অর্থাৎ কি শাসবেন, আমরা কাজ করিয়ে খাই, অর্থাৎ আমরা কাজ না করলে ভাত পাই না। কিন্তু তারা অবৈধ কাজ করতে কইবে, কাজ না করলে তুমি শাসবেন। তাদেরকে আমরা প্লাই দিয়ে রাখছি, তারা যেদিন চালায় চালাবে, কিন্তু আমরা জোর করে চালাবো না, সংঘর্ষের ভিতরে আমরা যাবো না। তারা যদি মনে করে যে না ঠিক মামুন ভাই ঠিক আছে, তাহলে তারা চালাইবে। আর যদি করে যে না মামুন ভাই ঠিক নেই, নির্বাচন তারা চাইতে পারে তাদের ইউনিয়নে, কিন্তু তারা তো আর মালিক সমিতির নির্বাচন চাইতে পারে না। শেরপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনের আগে মাদক বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, পরে জাতীয় সঙ্গীত পরিবেশন, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রথম দিনের খেলায় নালিতাবাড়ি একাদশ 4-0 গোলে রামচন্দ্রকুড়া একাদশকে হারিয়ে জয় পেয়েছে। জানিয়ে দিতে চাই আজকে যে দুটি খেলা জাগিয়ে তোলার চেষ্টা করছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যারা দেশে 503টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে জমি অধিগ্রহণের কাজ চলছে। জেলা প্রশাসনের সহযোগিতা পেলে দ্রুত প্রকল্প বাস্তবায়ন হবে। টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পাশাপাশি দেশের 4593টি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন, তরুণদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক পরিবর্তন আনাই সরকারের লক্ষ্য। যে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ করব। ইতিমধ্যে এই বছর আমরা এই অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং পর্যায়ক্রমে 5 বছর ইনশাল্লাহ আমরা 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ করব এবং সেই স্পোর্টস ভিলেজগুলোতে ফুটবল, ক্রিকেট সহ আন্তর্জাতিক মানের ইনডোর সকল সুযোগ সুবিধা, পাশাপাশি আর্চারি, শুটিং, সুইমিং পুল সহ সব ধরনের ফ্যাসিলিটিস রেখেই আমরা সেই স্পোর্টস ভিলেজগুলো করব। শরীয়তপুরের ডেমুডা উপজেলার ইসলামপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ি থেকে আখেরি মহল্লা কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত একটি সিসি ঢালাই সড়ক নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্বস্তি ফেরাচ্ছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচি কাবিটা এর আওতায় জাতীয় সংসদের সাবেক হুইপ এবং শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু 2 লাখ টাকা বরাদ্দ দেন। তবে সড়কটি আরও টেকসই এবং মানসম্মত করতে তিনি ব্যক্তিগত উদ্যোগে অতিরিক্ত 1 লাখ টাকা ব্যয় করেন। স্থানীয়দের মতে সড়কটি নির্মাণের ফলে মুসল্লিদের মসজিদে যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি কবরস্থানে মরদেহ দাফন সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামের কাজ আমাদের দেশের কাজ। হ্যাঁ, মসজিদের নামাজে অনেক লোকজন যাতায়াত করে এই রোডটায়, সেই জন্য আমরা নিজেরাও কিছু টাকা পয়সা দিয়ে এটা পুরাটা কমপ্লিট করি। চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, শিক্ষার মনোন্নয়নের প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মুনির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক AR জ্যোতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট AKM সলিমুল্লাহ সেলিম, অফিসার ইনচার্জ কামরুল হাসান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুল রহমান টিপু সহ আরও অনেকে।
সমৃদ্ধ দেশ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে টাঙ্গাইলের ঘাটালে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। বিকেলে গোলচত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিলে বক্তব্য দেন বাংলাদেশের জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি হোসনি মোবারক বাবুল ও উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ রাসেল মিয়া সহ আরও অনেকে। 12 ফেব্রুয়ারি যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কালিয়াকৈরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় 50 জন ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এছাড়া বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এবং মৌচাক ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম। কালিয়াকৈর উপজেলার যারা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ছিলেন এমন 175 জনের মধ্য থেকে লটারির মাধ্যমে 50 জনকে আমরা বকনা গরু আজকে বিতরণ করছি। বাকি যে 125 জন থাকলো পরবর্তী বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের মধ্যে সেই বকনা গরু বিতরণের মধ্য দিয়ে কালিয়াকৈর উপজেলাকে এবং কালিয়াকৈর পৌরসভাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। দুপুরে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে ফিতা কেটে এবং বেলুন পায়রা উড়িয়ে মেলার সূচনা করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরে আদর্শ গ্রাম সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। উপজেলার জোয়ারগঞ্জের দক্ষিণ সোনা পাহাড় আদর্শ গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ নিরসনে জোয়ারগঞ্জ বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহানের সহায়তায় সড়কটি সংস্কার করা হয়। উদ্বোধন শেষে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়কালে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি কাজ করে যাবে। উপমহাদেশের অধ্যাপক ডাক্তার রবিউল হোসেনের স্মরণে চট্টগ্রামের টাইগার পাস আমবাগান রোডস্থ নেভি কনভেনশন সেন্টারে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। সভাপতিত্ব করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডাক্তার QM ওহিদুল আলম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ওসমানী। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ রেজওয়ান শাহিদি। প্রতিটি হাসপাতালে যথাযথ চিকিৎসার ব্যবস্থা আমরা করব এবং ব্যবস্থাপনা এত সুন্দর হবে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত প্রয়োজনে পয়সা দিয়ে সেই হাসপাতালে ভর্তি হবে, সেই পয়সা দিয়ে আমরা আরও বেশি গরিব মানুষের চিকিৎসা দেব। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত
ছিলেন জেলা উপজেলা শিক্ষা অফিসার আবু সাইদ খান, ওসি তদন্ত এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা জামাতের আমির ফারুক হোসেন, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি মাই টিভি প্রতিনিধি সরার হোসেন, সাংবাদিক জালাল উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। নড়াইলের লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মোহাম্মদ রবিউল ইসলাম মৃত্যুবরণ করেছে। সকালে গ্রামের বাড়ি যোগিয়া স্কুল মাঠে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেতা ZM ফরিদুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ তার জানাজায় অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।